মোনার্কি। হ্যাঁ, মোনার্কি মানে কার রেস্টোরেশন করা হয়েছিল? রাজার স্যার। কোন রাজার নাম কি, তার নাম কি ছিল? স্যার চার্লস ওয়ান। চার্লস দ্য সেকেন্ড। জি স্যার। চার্লস দ্য ফার্স্টকে তো বিহেডেড করা জি হয়েছিল। স্যার। চার্লস দ্য ফার্স্টকে হচ্ছে বিহেডেড করা হয়েছিল, তাই না? হ্যাঁ, 1649 সালে। জি স্যার। তারপর থেকে 1660 সাল পর্যন্ত যারা ক্রমওয়েল গ্রুপ ছিল, তাই তো, অলিভার ক্রমওয়েল, রিচার্ড ক্রমওয়েল, তারা শাসন করেছিল। পরবর্তীতে জি স্যার। জনগণই করলো কি, ওই যে বললাম নাবিশ্বাস উঠে গেছিলো ধর্মীয় প্রভাবে, মানে একদম মানে কি বলবো, একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল মানুষকে জানো। এই জন্য তারা করলো কি, দে ওয়ান্টেড টু কাম আউট অফ দ্যাট কাইন্ড অফ সিভিয়ার রুল আন্ডার দ্য পিরিটানদের অধীনে শাসন থেকে তারা বেরিয়ে আসতে চেয়েছিল। এবং অ্যাট লাস্ট দেয়ার ওয়াজ আ রিভোল্ট আর মুভমেন্ট, অ্যান্ড আফটার দ্যাট পিপল অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু গো ব্যাক এগেইন টু দ্য রুল অফ কিং, রাজার শাসনে চলে যেতে চাইলো। তারপর থেকে তারা করলো কি, চার্লস দ্য সেকেন্ডকে আবার ফ্রান্স থেকে ফিরিয়ে আনলো। সেটা আমরা এখানে দেখবো। দেখো, প্রথমে হচ্ছে হিস্ট্রি অফ দ্য পিরিয়ড, ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল হিস্ট্রি। তাহলে 1660 থেকে 1700 সাল পর্যন্ত রেস্টোরেশন পিরিয়ডটা আমরা দেখছি। ইট সিমস আ কিউরিয়াস কন্ট্রাডিকশন অ্যাট ফার্স্ট টু প্লেস দ্য রিটার্ন অফ চার্লস দ্য সেকেন্ড অ্যাট দ্য বিগিনিং অফ মডার্ন ইংল্যান্ড, as our historians are own to do, for there was never a time when the progress of liberty which history records was more plainly turned backwards. মানে বলা হচ্ছে যে হিস্ট্রিতে এত রেকর্ড আছে ইতিহাসে, কিন্তু এই চার্লস দ্য সেকেন্ডকে যে আবার ফিরিয়ে আনা হয়েছে এবং রাজার শাসনটাকে যে আবার পুনরায় কি করা হলো, পুনঃপ্রতিষ্ঠা করা হলো, এরকম প্লেন টার্ন ব্যাক খুব একটা দেখা যায় না। আচ্ছা, দেয়ার ওয়াজ নেভার আ টাইম, মানে এরকম ইতিহাস কখনো দেখা যায় না যে জনগণ স্বেচ্ছায় রাজার শাসনের অধীনে যেতে চায়। হ্যাঁ, দ্য পিরিটান রেজিম হ্যাড বিন টু সিভিয়ার, তাকে বলছে কি খুবই সিভিয়ার ছিল, তীব্র ছিল, মানে কি জনগণ ফ্রিলি চলাফেরা করতে পারতো না। ইট হ্যাড রিপ্রেস টু ম্যানি ন্যাচারাল প্লেজার্স, মানুষ হয়তো খেলাধুলা করতে যেত। যেমন আমরা যদি এখন জামাত শিবিরের অধীনে শাসনে যাই তখন কেমন হবে বলো তো? যেমন নাটক সিনেমাগুলো আমরা যেভাবে দেখি এখন, এইভাবে কি আর দেখা যাবে? নাটক সিনেমা হল কি থাকবে? না স্যার, থাকবে না। থাকবে না। তারপরে এই যে বিনোদন কেন্দ্র যেমন তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের কালচারাল কেন্দ্র, তারপরে নাচ গান হয় স্কুল কলেজ, এগুলো কি চলবে? না স্যার। এগুলো চলবে না। তারপরে হচ্ছে তোমার এই যে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, হ্যাঁ দেশে, এসব খেলাধুলা কি থাকবে? থাকবে না। হ্যাঁ, অনেকটা আফগানিস্তান এখন যে অবস্থা, সে অবস্থা হয়ে যাবে। তাই বলছে ঠিক ওই রকম পিরিতানদের অধীনেও কিন্তু অবস্থাটা এরকম, যে ন্যাচারাল কিছু প্লেজার ছিল, মানুষ হয়তো নাচ গান করতো, একটু আনন্দ বিনোদন করতো, সেগুলো পর্যন্ত তাদেরকে রিফ্রেশ করা হয়েছিল। যেগুলো ধর্মে নিষিদ্ধ, এগুলো করা যাবে না। নাও রিলিজ ফ্রম রেস্ট্রেইন, অতএব তারা একটা মুক্তি পেল রেস্ট্রেইন থেকে। সোসাইটি অ্যাবান্ডন দ্য ডেসেন্সিস অফ লাইফ অ্যান্ড দ্য রেভারেন্স ফর ল ইট সেলফ অ্যান্ড প্লাং ইন্টু এক্সেসেস মোর আনন্যাচারাল দ্যান হ্যাড বিন দ্য রেস্ট্রেন্ট অফ পিরিটানিজম। তার মানে যখনই চার্লস দ্য সেকেন্ড ফিরে আসলো, তখন এর আগে মানুষ, মানে পিরিটানিজ আসার আগে মানুষ যতটুকু রেস্টুরেন্টের মধ্যে ছিল, বাধার মধ্যে ছিল, কিছুটা তো অনৈতিক হয়েছিল, কিন্তু অত বেশি অনৈতিক হয়নি। কিন্তু যখন পিরিটানিজটা চলে গেল, মনে করো জামাত শিবিরের শাসন যখন বন্ধ হলো, তখন মোটামুটি মনে হলো যেন ওই যে গরু বলে না, যে দড়ি ছেঁড়া গরু, শুনছো না এটা কখনো? যে গরুকে সারাদিন বেঁধে রাখা হয়, সে যদি একবার ছাড়া পায় তো কী করে বলো? মোটামুটি গ্রাম শুদ্ধ তোলপাড় করে ফেলে, তাই না? তো এদের অবস্থা সেরকম হয়েছিল যে মানে তারা একদম প্ল্যাং ইন্টু, মানে কি ডুব দিল, এক্সেস মোর আনন্যাচারাল দ্যান হ্যাড বিন দ্য রেস্টেন্ট অফ পিরিটানিজম। তাহলে পিরিটানিজমে এবং তার আগে যতটুকু না রেস্টেন্ট ছিল, সেগুলো বাদ দিয়ে বরং তারা আরও আনন্যাচারাল হয়ে উঠল। দ্য ইনএভিটেবল ইফেক্ট অফ এক্সেস ইজ ডিজিজ, অতিরিক্ত হলে তো রোগ হয়ে যায়। ফর অলমোস্ট অ্যান এন্টায়ার জেনারেশন ফলোয়িং দ্য রেস্টোরেশন ইন 1660, ইংল্যান্ড লে সিক অফ আ ফিভার, মানুষ অনৈতিক হয়ে উঠলো আরও বেশি বেশি বেশি। হ্যাঁ, তারা মোটামুটি জীবনের মানে প্লেজার এত বেশি তারা ভোগ করতে শুরু করলো, মানে একবার বাধা থেকে মুক্ত হওয়ার পর মোটামুটি তারা একদম মানে মুক্ত হয়ে গেল, স্বাধীন হয়ে গেল সেইভাবে। সোশ্যালি, পলিটিক্যালি, মোরালি, লন্ডন সাজেস্ট অ্যান ইটালিয়ান সিটি ইন দ্য ডেইজ অফ দ্য মেডিসি। ওই যে মেডিসি পরিবার ছিল, তারা যেমন স্বাধীনভাবে জীবনযাপন করেছে, এইভাবে লন্ডন হয়ে গেল কি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, নৈতিকভাবে একদম স্বাধীন।
and its literature, especially its drama, often seems more like the delirium of illness than the expression of a healthy mind. মানে ড্রামা যখন আমরা পড়বো দেখতে পাইবো যে মানুষের চিন্তা ভাবনা কোথায় গিয়ে নামছে। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বলে একটা ড্রামা আছে, বুঝতে পারছো? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড তোমরা হয়তো বা কোথায় 4th ইয়ারে বা 3rd ইয়ারে পাবে। সেখানে দেখানো হয়েছে মানে মানুষের নীতি নৈতিকতা একদম শেষ। পরিবারে কার সাথে কার সম্পর্ক, কার স্ত্রী, কার হাজব্যান্ড, কার সাথে কি সম্পর্ক করে বেড়াচ্ছে, কার পিছনে কে কাটি দিচ্ছে, কার সম্পর্কে কে দুর্নাম করে বেড়াচ্ছে, এই সকল তুলে ধরা হয়েছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের ওই নাটকে। এবং ওখানে যে ভাষাগত যে ব্যাপারটা সেটা এত মানে নিচু লেভেলের হয়ে গেছে যে আমরা তো শেক্সপিয়ার পড়ে আসলাম, একটা তো কমেডিতে আমরা পড়েছি, সেখানে কি খারাপ কোনো কথা আছে, ইঙ্গিত আছে বলো তো? খুব একটা অ্যাজ ইউ লাইক ইটে না কিন্তু নাইস এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ডাচেস অফ মালফি, এইগুলো এই এইজের। যখন আমরা পড়বো না তখনই বুঝতে পারবো যে এই সমাজটা কেমন ছিল। আমরা রাইটারকে খারাপ বলবো না, কারণ রাইটার যা সমাজকে তুলে ধরেছে। বলছে বাট ইভেন আ ফেভার হ্যাজ ইটস অ্যাডভান্টেজ। বলছে জ্বরেরও একটা সুবিধা আছে আর কি, জ্বর হলে ওষুধ খাইলে মানুষ সুস্থ হয়ে মানে ব্লাডটা অন্তত পিওর হয়ে যায়। বলছে হোয়াট এভার ইম্পিউরিটি ইজ ইন দ্য ব্লাড ইজ বার্নড অ্যান্ড পার্সড অ্যাওয়ে। জ্বর হলে ভালো হয় আর কি। অ্যান্ড আ ম্যান রাইজেস ফ্রম ফেভার উইথ আ নিউ স্ট্রেংথ অ্যান্ড আ নিউ আইডিয়া অফ দ্য ভ্যালু অফ লাইফ, লাইক কিং হেজকিয়া। এটা দরকার, এটা বিবলিক্যাল একটা ধারণা। হু আফটার হিজ সিকনেস অ্যান্ড ফেয়ার অফ ডেথ রিজলভ টু গো সফটলি অল হিজ ডেজ। রেস্টোরেশন ওয়াজ দ্য গ্রেট ক্রাইসিস ইন ইংলিশ হিস্ট্রি। রেস্টোরেশন ছিল একটা ক্রাইসিস দ্যাট ইংল্যান্ড লিভড থ্রু। ইট ওয়াজ ডিউ স্লোলি টু দ্য স্ট্রেংথ অ্যান্ড এক্সিলেন্স অফ দ্যাট পিউরিটানিজম হুইচ শি থট শি হ্যাড ফ্লাং টু দ্য উইন্ডস অ্যান্ড শি ওয়েলকাম ব্যাক আ ভিসিয়াস মোনার্ক অ্যাট ডোভার। ভিসিয়াস মোনার্ক চার্লস দ্য সেকেন্ড। বলা হচ্ছে কি চার্লস দ্য ফার্স্ট কি ছিল, চার্লস দ্য সেকেন্ড ছিল আরও খারাপ। তাই বলছে যে তারা পিউরিটানিজমকে বাতাসে ছুঁড়ে ফেলে তারা যে ভিসিয়াস মোনার্ককে আবার নিয়ে এসেছিল, এটা যে তাদের জন্য কত ক্ষতি করেছিল, মানে তার জন্য, ইংল্যান্ডের জন্য, সেটা সেই সময়ের জীবনধারা মানুষের ইতিহাস দেখলে বোঝা যাবে। দ্য চিফ রিজন অফ দ্য রেস্টোরেশন ওয়াজ দ্যাট ইট শোড বাই অফুল কন্ট্রাস্ট দ্য নেসেসিটি অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি অ্যান্ড অফ আ স্ট্রং গভর্নমেন্ট অফ ফ্রি মেন for which the Puritan had stood like a rock in every hour of his rugged history. মানে একটা যে শক্তিশালী সরকার দরকার স্বাধীন মানুষকে স্বাধীনভাবে পরিচালনা করার জন্য, সেইটা আসলে হয়ে ওঠেনি। যেই মোটামুটি শাসনে আসছে সেই তার ক্ষমতাকে অপব্যবহার করার চেষ্টা করেছে। চার্লস দ্য সেকেন্ড, এই হচ্ছে সেই চার্লস দ্য সেকেন্ড। হ্যাঁ, দেখো আমরা তার শাসন দেখছি কোথা থেকে। চার্লস দ্য ফার্স্ট ছিল, তারপরে তো মিলিটারি গভর্নমেন্ট চার্লস দ্য ফার্স্টের পর, তাই তো। আর রেঞ্জ ছিল 1660 থেকে 1685 সাল পর্যন্ত। এইটা এইখানে আমরা যদি একটু দেখি তার ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে কিনা। সিভিল ওয়ার, এক্সাইল, চার্লস দ্য ফার্স্ট, ছোটোবেলাকার সময়। চার্লস দ্য ফার্স্ট অ্যাজ আ পার্সন, দেখি কি বলে পার্সোনালিটি। দেখো এখানে আমরা যদি চার্লস দ্য সেকেন্ডের পার্সোনাল লাইফটা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো। দেখা যাচ্ছে দেখেন বলছে চার্লস দ্য সেকেন্ড ওয়াজ টল, হ্যান্ডসাম, শার্প অফ মাইন্ড, ইম্পেকেবলি অ্যাটায়ার্ড অ্যান্ড চার্মিং, but he would need all his guile to maneuver and survive the tempestuous time in which he ruled. গাইল মানে কি জানো? গাইল মিনিংটা কি? হোয়াট ইজ গাইল? আচ্ছা এখানে তো আছে, বাংলায় দেখি। দেখো কি বলা হয়েছে এখানে, চালাকি, তাই তো, যে তাকে অনেকটা চালাকি ছলাকলা করে জীবন চালাতে হয়েছে আর কি। কারণ তার যে সময়টা ছিল, সময়টা কেমন ছিল? খুব ভালো,
বলো তো, নাকি খুব উত্তাল শাসন এজটা কী ছিল? বলছে দেখো, দ্য টেম্পচুয়াস টাইমস। টেম্পচুয়াস মানে কি? টেম্পেস্টুয়াস মানে হচ্ছে ঝড়ের গতির, খুবই মানে কি বলবো, তীব্র একটা আন্দোলন, এগুলোর মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। এবং দেখো, সেখানে বিবাহটা আমরা দেখবো না, চার্লস দ্য সেকেন্ডের শাসন, ম্যারিজটাও দেখবো না, দেখি পার্সোনালিটি আছে কিনা। ওয়ার অ্যান্ড পিস তোমরা একটু এখান থেকে দেখে নিবা, আমি কিছু কিছু জিনিস এই জায়গাতে, ফাউন্ডিং অফ রয়্যাল অবজারভেটরি, সেকেন্ড ডাইট, আচ্ছা এই জায়গাতে আমরা একটু দেখি, তাহলে মোটামুটি কিছুটা একটু দেখতে পাবো। এই যে প্লেগ, ফায়ার অ্যান্ড ওয়ার অ্যান্ড পিস। Although it would be remembered as a time of great scientific advances with Charles' Royal Society at the forefront in 1660s were still dominated by superstitions, what could speak more strongly of divine displeasures than pestilence and disaster? The Great Plague of London came a mere 5 years into his rule, followed by the Great Fire of London. The following year should surely have seen of the king, but with guile Charles survived these events. মানে মোটামুটি তার সময়ে মানে অবস্থাটা খুব খারাপ গেছে আর কি। সে ব্যক্তিগতভাবেও চালাকি করে জীবনযাপন করার চেষ্টা করেছে, রাজার শাসন টিকে রাখার চেষ্টা করেছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, মানে অনেক সময় হয় না যে শাসনকালেই মানে এমন প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য দুর্যোগ নেমে আসে যে পুরো ব্যাপারটা তার জন্য খুবই মানে বিপরীত দিকে, অপোজিটে চলে যায়, সেরকমটা হয়েছে তার সময়ে। জাস্ট অ্যাজ দ্য সিটি সিম টু স্প্রিং আনিউ ফ্রম দ্য অ্যাশেস অফ দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন, সায়েন্স অ্যান্ড কমার্স অফার্ড হোপ অফ আ বেটার ফিউচার। The misery of the recent past was perhaps enough to discourage the discontent from rebellion. মানে ওদিকে তো তার বিরুদ্ধতারণ চলছেই। চার্লস শুড ফর পিস অ্যাব্রোড উইথ দ্য ডাচেস অ্যান্ড সাইন দ্য ট্রিটি অফ ব্রেডা। অনেকগুলো আন্দোলন চলেছে, বিশেষ করে ডাচ সরকারের সাথে। সুন আফটার আ ফর্মাল অ্যালায়েন্স উইথ হল্যান্ড অ্যান্ড সুইডেন ওয়াজ ক্রিয়েটেড। মানে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দেশের সাথে সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, আবার তাদেরকে পিস ক্রিয়েট করতে হয়েছে। Peace seemed to unleash the king's lions, and now he would be linked with a long list of women. দেখো এখানে তারপর হচ্ছে আবার তার একটু অন্য ধরনের মেন্টালিটি ছিল, প্রিজুমেবলি ওভারল্যাপিং। কাউন্টেসেস, সিঙ্গার্স, ফেমাসলি দ্য অরেঞ্জ সেলার টার্ন অ্যাক্ট্রেস নীল গাইন গ্রেস দ্য রয়্যাল বেড। হ্যাঁ, বারবারা ওয়াজ পয়জন্ড অফ। দেখো মানে রয়্যাল বেড এখানে কী বলতে যাচ্ছে বলো তো? অ্যাক্ট্রেস নীল গায়েন গ্রেস দ্য রয়্যাল বেড, সেন্সটা কি বুঝতে পেরেছো কি বলতে যাচ্ছে? যে তার কিন্তু বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক ছিল, এই বিষয়গুলো কিন্তু ধর্মীয়ভাবে বা সামাজিক দিক থেকে কিন্তু তার বিরুদ্ধাচরণ মানে বিরুদ্ধে গেছে মানুষ। মানে মূল কথা হলো সে তার রাজ্য শাসনের সময় অনেকভাবে চেষ্টা করেছে তার রাজ্য শাসনটাকে টিকিয়ে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত আসলে ওইভাবে হয়ে ওঠেনি। তার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে। তাই এখানে বলা হচ্ছে দেখো যে থ্রু ফেভার ইংল্যান্ড কেম স্লোলি ব্যাক টু হেলথ, থ্রু গ্রস করাপশন ইন সোসাইটি অ্যান্ড ইন দ্য স্টেট অফ ইংল্যান্ড লার্ন দ্যাট হার পিপল ওয়ার অ্যাট হার্ট সোভার, সিনসিয়ার অ্যান্ড রিলিজিয়াস ফোক, দ্যাট দেয়ার ক্যারেক্টার ওয়াজ ন্যাচারালি টু স্ট্রং টু ফলো আফটার প্লেজার অ্যান্ড বি স্যাটিসফাইড। সো পিউরিটানিজম সাডেনলি গেইনড অল দ্যাট ইট হ্যাড স্ট্রাগল ফর অ্যান্ড গেইনড ইট ইভেন ইন দ্য আওয়ার হোয়েন অল সিমড লস্ট। মানে মূল কথা হলো চার্লস দ্য সেকেন্ড যখন আসলো তখন তো মোটামুটি পিউরিটানিজম শাসন চলেছে, কিন্তু শাসন হারিয়েও পরবর্তীতে পিউরিটানিজম অনেক কিছু গেইনও করেছে। কারণ কি, যখন দেখা গেল মানুষজন চার্লস দ্য সেকেন্ড গদিতে আসলো, শাসনে আসলো, তখন দেখা যাচ্ছে যে মানুষ বুঝতে পারলো যে না, আর একটা ক্ষতির দিকে চলে গেলাম আমরা, কারণ এই আর এক শয়তান। হ্যাঁ, মানে কি হচ্ছে, ওই আমাদের দেশের রাজনীতিবিদদের মতো না, আমাদের দেশে আসলে প্রত্যেক রাজনীতিবিদ এত খারাপ যে মানুষ কাকে রেখে কাকে ভোট দিবে, কাকে গদিতে সরাবে, এটা মানুষ বুঝে উঠতে পারে না। এরকম একটা সময় কিন্তু রেজিস্ট্রেশন পিরিয়ডও হয়েছে। বলছে হোয়েন মিল্টন ইন হিজ সরো আনকনশাসলি পোর্ট্রেট দ্য গভর্নমেন্ট অফ চার্লস। দেখো সে পোর্ট্রেট করেছে আনকনশাসলি অ্যান্ড হিজ ক্যাবল ইন দ্য ট্রিমেন্ডাস সিন অফ কাউন্সিল অফ দ্য ইনফার্নাল পিয়ার্স ইন প্যান্ডেমোনিয়াম প্লটিং দ্য রুইন অফ দ্য ওয়ার্ল্ড। মানে এখানে মানে দেখানো হচ্ছে যে প্যারাডাইস লস্টে শয়তানকে প্রধান করে যে একটা বিশেষ একটা
সভার আয়োজন করা হয়েছে, সেখানে একটা প্যান্ডেমোনিয়াম বলা হচ্ছে, সেখানে শয়তান যেমন প্লট করছে গডের সিংহাসনকে ধ্বংস করার জন্য, ঠিক এখানেও ওই চার্লস দ্য ফার্স্টকে আসলে তিনি সিম্বলিকলি উপস্থাপন করেছে বলে অনেকে মনে করে থাকে। যে তারও কাহিনী হচ্ছে এরকম। অফ দ্য কিংস অ্যান্ড ফলোয়ার্স ইট ইজ ডিফিকাল্ট টু রাইট টেম্পারেটলি, মোস্ট অফ দ্য ড্রামাটিক লিটারেচার অফ দ্য টাইম ইজ অ্যাট্রোসিয়াস অ্যান্ড উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট অনলি অ্যাজ উই রিমেম্বার দ্য ক্যারেক্টার অফ দ্য কোর্ট অ্যান্ড সোসাইটি ফর হুইচ ইট ওয়াজ রিটেন। মানে কি বলছে, যে এই সময়ের সাহিত্যকর্মগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে সেই সময়ের সমাজ কেমন ছিল, কোর্ট কেমন ছিল, ওখানকার ক্যারেক্টারিস্টিক্সগুলো কেমন ছিল, এগুলো আমরা মোটামুটি সাহিত্যকর্ম পড়লেই বুঝতে পারবো। এবার বলছে যে আনস্পিকেবলি ভাইল ইন হিজ প্রাইভেট লাইফ, দেখো ব্যক্তিগতভাবে তার জীবনটা ছিল অনেকটা ভাইল। ভাইল মানে কি বলো তো? ভাইল বলতে কি কি বুঝি আমরা? দেখো খারাপ নাকি জঘন্য। দেখো ভাইলের মিনিং কি? জঘন্য, খারাপ। ব্যক্তিগতভাবে সে কিন্তু একটু খারাপ দুষ্টরিচ্ছের লোক ছিল। দ্য কিং হ্যাড নো রিডিমিং প্যাট্রিয়টিজম, তার ভিতরে দেশপ্রেম বলে তো কিছু ছিল না। নো সেন্স অফ রেসপন্সিবিলিটি টু হিজ কান্ট্রি ফর ইভেন হিজ পাবলিক অ্যাক্টস, মানে জনগণের সেবা করার মাধ্যমে যে দেশে উন্নতি করবে এরকম কোনো দায়বদ্ধতা তার ছিল না। হি গেভ হিজ অফিস টু দ্য ব্ল্যাক গার্ডস, তিনি তো মোটামুটি তার দায়িত্বগুলো যেন ওই তার জনগণের উপরেই, বিশেষ করে যারা ওই যে খারাপ দুশ্চরিত্রের তাদের হাতে যেন ছেড়ে দিয়েছিল। স্টোল ফ্রম দ্য এক্সচেকার লাইক আ কমন থিপ, আর যত জনগণের, এক্সচেকার মানে কি জনগণের যে তহবিল যেখানে থাকে সেখান থেকে অধিকাংশ সময় টাকা পয়সা চুরি করে নিজের কাজে লাগাতো। প্লেড অফ দ্য ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্ট এগেনস্ট ইচ আদার, আর ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টকে সবসময় লাগিয়ে দিত মারামারি করার জন্য। ডিসরিগার্ডিং হিজ প্লেজ টু বোথ অ্যালাইক, অথচ সে কিন্তু প্রতিজ্ঞা করেছিল দুই দলকেই যে তাদেরকে তিনি শান্তিতে মানে নিউট্রালভাবে থাকবেন, কিন্তু তিনি সেগুলো করেননি। এছাড়া বলা হচ্ছে কি ব্রোক হিজ সলেম ট্রিটি উইথ দ্য ডাচেস, যেটা আমরা পড়ে আসলাম, অ্যান্ড উইথ হিজ ওন মিনিস্টার্স, তাহলে তিনি তার যে ট্রিটি বা যে চুক্তি সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন। অ্যান্ড বিট্রেড হিজ কান্ট্রি ফর ফ্রেন্ডস মানি টু স্পেন্ড অন হিজ ওন প্লেজার্স, এবং নিজের স্বার্থে তিনি তার দেশের, দেখো বিট্রেড হিজ কান্ট্রি ফর ফ্রেন্ডস মানি, তাহলে সে ফ্রান্সের টাকা পয়সা নিয়ে এসে দেশের উন্নয়নে কাজে না লাগিয়ে সে কী করেছে, নিজের আনন্দ বিনোদনে কাটিয়েছে। ইট ইজ ইউজলেস টু পেইন্ট দ্য ডিজনার অফ এ কোর্ট হু ইজ ফলোড গেইলি আফটার সাসা লিডার। হ্যাঁ, এরকম একটা লিডারের অধীনে যে ইংল্যান্ড তারপরে কিছুদিন থেকেছে, মানে জঘন্যতম অবস্থা। দ্য ফার্স্ট পার্লামেন্ট while it contained some noble and patriotic members was dominated by young men who remembered the excess of Puritan zeal but forget the despotism and injustice which had compelled Puritanism to stand up and assert the manhood of England। মানে মূল কথা এখানে দেখানো হচ্ছে কি, যে মানে পিরিটানদের অধীনে তো স্ট্রংলি শাসন চলেছে, মানুষকে ভালো পথে রাখার জন্য অনেক চাপাচাপি চলেছে, সেই হিসাবে বলা হচ্ছে যে তখন মানুষ মনে হয়তো দম আটকানো পরিবেশে ছিল বলে মনে করছিল, কিন্তু যখন চার্লস দ্য সেকেন্ডের অধীনে আসলো তখন তো দেশ আর একটা জঘন্যতম অবস্থায় পড়ে গেল। তা বলছে ফরগেট দ্য ডিসপোটিজম অ্যান্ড ইনজাস্টিস হুইট হ্যাড কম্পেল পিরিটানিজম টু স্ট্যান্ড আপ, যে পিরিটানিজমের অধীনে তারা যে ডিসপোটিজম ছিল এবং তাদের মানে কি বলবো যে দেখো রিমেম্বার দ্য এক্সেস অফ পিরিটান জিল, তার মানে চার্লস দ্য ফার্স্টের সময়ে যে ধরনের শাসন ছিল, যে ধরনের অন্যায় ছিল, সেইগুলো কী করেছিল, হ্যাড কম্পেল পিরিটানিজম টু স্ট্যান্ড আপ, তখন মানুষ পিরিটানিজমকে দাঁড় করাতে সাহায্য করেছে। কিন্তু পরবর্তীতে আবার যখন পিরিটানিজম খুব স্ট্রংলি তাদেরকে সাবজুগেট করার চেষ্টা করেছে তখন তারা আবার ঘুরে চলে গেছে। বলছে দিস ইয়ং পলিটিশিয়ানস ভিউড উইথ দ্য কিং ইন পাসিং লস ফর দ্য সাবজুগেশন অফ চার্চ অ্যান্ড স্টেট অ্যান্ড ইন দেয়ার থ্রাস্ট ফর রিভেন্স আপন অল হু হ্যাড বিন কানেক্টেড উইথ ক্রমওয়েলস আয়রন গভর্নমেন্ট। তার মানে জনগণ, ইয়ং পলিটিশিয়ানসরা রাজার প্রতি কেন সমর্থন করলো, কারণ তারা ক্রমওয়েলের শাসনের সাথে যারা রিলেটেড ছিল তাদেরকে একটা প্রতিশোধ, মানে তাদের উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল, আর প্রতিশোধ নিতে গিয়েই তারা দেশটাকে আবার ওই রাজার হাতে তুলে দিল। আর যে রাজা তো মোটামুটি নিজের স্বার্থে দেশের কথাও ভাবেনি, জনগণের কথাও ভাবেনি। ওয়ান্স মোর আর রেচিড ফর্মালিজম দ্যাট পারপেচুয়াল ডেঞ্জার টু দ্য ইংল্যান্ড চার্চ কেম টু দ্য ফরফ্রন্ট অ্যান্ড এক্সারসাইজড অথরিটি ওভার দ্য ফ্রি চার্চেস। অতএব চার্চগুলোকে আবার ডমিনেট করা শুরু করলো রাজা এসে। তাদের যে একটা ফ্রিডম ছিল সেগুলো থাকলো না, বরং পারপেচুয়াল ডেঞ্জার টু দ্য ইংলিশ চার্চ, তাহলে চার্চের উপরে একটা যেন বিপদ নেমে আসলো। দ্য হাউস অফ লর্ডস আর লার্জলি ইনক্রিজড বাই দ্য ক্রিয়েশন অফ দ্য হেরিডিটারি টাইটেলস অ্যান্ড স্টেট ফর ইগনোবল মেন অ্যান্ড শ্যামলেস উইমেন হু হ্যাড ফ্ল্যাটার্ড দ্য কিংস ভ্যানিটি।
আর রাজাকে যারা মোটামুটি ফ্ল্যাটার করতো, তোষামোদি করতো, তাদেরকে তিনি বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে রাজসভায় বসায় দিতেন। আর সেগুলো হয়ে যেত কি হাউস অফ লর্ডস। দেখো, হাউস অফ লর্ডস আর লার্জলি ইনক্রিজড, মানে সে আমাদের দেশের রাজনীতিবিদদের মতো নাকি, যে মোটামুটি রাজনীতিবিদদের একটু প্রশংসা করবে, তোষামোদি করবে, তাকেই চাকরি দিয়ে দিবে, তাকেই টাকা পয়সা দিবে, তাকেই বড় বড় জায়গায় বসিয়ে দিবে। ঠিক এখানেও তেমন ঘটনা ঘটছে। বলছে ইভেন দ্য বেঞ্চ দ্যাট লাস্ট স্ট্রং রিফিউজ অফ ইংলিশ জাস্টিস ওয়াজ করাপ্টেড বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, মানে জাজ নিয়োগেও করাপশন হয়েছে। হ্যাঁ, লাইক দ্য ব্রুটাল জেফরিস হুজ এইম লাইক দ্যাট অফ দ্য রয়্যাল মাস্টার ওয়াজ টু গেট মানি। যেমন এখানে একটা নাম উল্লেখ করা হয়েছে, ব্রুটাল জেফরিস, তার উদ্দেশ্য ছিল শুধু টাকা নেওয়া, হ্যাঁ, অ্যান্ড টু এক্সারসাইজ পাওয়ার উইদাউট পার্সোনাল রেসপন্সিবিলিটি, এবং কিভাবে ক্ষমতার ব্যবহার করা যায় সেই ছিল তার কাজ। অ্যামিড অল দিস, স্যার আমাদের দেশের সাথে একবারে মিলে যাচ্ছে স্যার। হ্যাঁ, মিলবে তো অবশ্যই, সব দেশের অবস্থা একই, বুঝতে পারছো? তো শুধু আমাদের দেশ না, তুমি যেখানেই বলো ঘটনা ঘুরে ফিরে সব একই হয়। তাই বলছে অ্যামিড অল দিস ডিজানার দ্য ফরেন ইনফ্লুয়েন্স অ্যান্ড অথরিটি অফ ক্রমওয়েল স্ট্রং গভর্নমেন্ট ভ্যানিস লাইক স্মোক। তাহলে ওই যে ক্রমওয়েলের যে একটা স্ট্রং গভর্নমেন্ট ছিল সেটা পুরো শেষ হয়ে গেল, ধোয়ার মতো শেষ, আর তার অস্তিত্ব থাকলো না। দ্য ভ্যালিয়েন্ট লিটিল ডাচ নেভি সুইফট দ্য ইংলিশ ফ্লিট ফ্রম দ্য সি। আর তখনই কি করলি, ডাচেরা এদিকে ইংলিশ ফ্লিট বা ইংলিশ জাহাজ ধ্বংস করা শুরু করলো। অনলি দ্য থান্ডার অফ ডাচ গানস ইন দ্য টেমস রিভার। ডাচেরা ইংল্যান্ডের উপরে গোলাগুলি শুরু করলো, মানে তাদের উপরে মানে তাদের সাথে যুদ্ধ শুরু করে দিল। আন্ডার দ্য ভেরি উইন্ডোজ অফ লন্ডন অ্যাওয়েক দ্য নেশন টু দ্য রিয়েলাইজেশন অফ হাউ ইট হ্যাড ফলেন। অতএব এইগুলো দেখে জাতি বুঝতে পারলো যে পিরিটানিজমের পর তারা আবার কিসের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তারা বুঝতে পারলো, সে দেখে অ্যাওয়েক দ্য নেশন টু দ্য রিয়েলাইজেশন অফ হাউ লো ইট হ্যাড ফলেন, কত নিচে নেমে গেছে আমার দেশ। তো ধৈর্য আছে তো নাকি? আমরা মোটামুটি একটু এটা দেখে নিই, হ্যাঁ, মানে পলিটিক্যাল হিস্ট্রিটুকু একটু পড়ি, ঠিক আছে তো? মানে বিষয়গুলো আলোচনা হয়ে গেছে অলরেডি, আমাদের জাস্ট একটু মনে করে একটু মাথায় নিতে হচ্ছে। টু কনসিডারেশনস মাস্ট মডিফাই আওয়ার জাজমেন্ট অফ দিস ডিসহার্টেনিং স্পেকটাকল। দুইটা দৃশ্য আমাদেরকে এখন ভাবতে হবে। প্রথমত হচ্ছে দ্য কিং অ্যান্ড হিজ কোর্ট আর নট ইংল্যান্ড। খেয়াল করতে হবে যে আপাতত যে রাজাকে আমরা বসিয়েছি আর এই কোর্টের যে মানুষগুলো আছে তারা আসলে ইংল্যান্ডের না, বাইরে থেকে আনা হয়েছে। এই জন্য তারা দেশকে দেশের মতো করে ভাবছে না। যেমন আমাদের দেশে আমরা 3 ধর্মের মানুষ আছি, 3 ধর্মের মানুষ মনে আমরা কেউই দেশকে ভালোবাসি না, তাই না? যারা আমরা খ্রিস্টান আছি তারা ইউরোপ করি, যারা আমরা মুসলিম আছি তারা ওই আরব করি, আর যারা আমরা হিন্দু আছি তারা আমরা ইন্ডিয়া করি। এই তো আমাদেরও যে একটা সত্তা আছে, জাতি আছে, এটা নিয়ে আমরা ভাবি বলো তো? আমরা যখনই কোনো কিছু বিচার করি তখন যার যার ধর্ম দিয়ে বিচার করার চেষ্টা করি, অন্য দেশের কথা বলি, কিন্তু নিজের সত্তা দিয়ে আমরা কখনো ভাবি না বলে আমাদের আর এই দশা। তাই বলছে দেখো, দো আওয়ার হিস্ট্রিজ আর লার্জলি ফিল্ড উইথ দ্য রেকর্ড অফ কিংস অ্যান্ড সোলজার্স অফ ইন্ট্রিগস অ্যান্ড ফাইটিংস, দিস নো মোর এক্সপ্রেস দ্য রিয়েল লাইফ অফ পিপল দ্যান ফেভার অ্যান্ড ডেলিরিয়াম এক্সপ্রেস আ নর্মাল ম্যানহুড। দেখো, ফেভার অ্যান্ড ডেলিরিয়াম মানে কি? যখন মানুষের জ্বর হয়, মানুষ যখন হুঁশহারা হয়ে যায়, সেইভাবে যেমন একজন নর্মাল মানুষকে মানে জাজ করা যায় না, ঠিক ওই রকম আমাদের দেশের রাজা, সৈন্য, ষড়যন্ত্র, যুদ্ধ, এইগুলোতে পুরো দেশ ভরে গিয়েছিল। দো দ্য কিং অ্যান্ড দ্য কোর্ট অ্যান্ড হিজ হাই সোসাইটি অ্যারাউজ আওয়ার ডিসগাস্ট অর পিটি, records are not wanting to show that private life in England remained honest and pure even in the worst days of the restoration. তবে প্রাইভেট লাইফ মানে জনগণের, কমন পিপলদের লাইফ কিন্তু আসলে অনেস্ট ছিল, পিওর ছিল। While London society might be entertained by the degenerate poetry of Rochester and dramas of Dryden and Wycherley, English scholar hailed Milton with delight. তার মানে যে সময়ে রেস্টোরেশন পিরিয়ডে ড্রাইডেন, ওয়েচারলি, রোচেস্টার যেসব ধরনের ডিজেনারেট পোয়েট্রি লিখছে, ডিজেনারেট মানে কি মানহীন, হ্যাঁ, কবিতা লিখছে, গল্প লিখছে, ড্রামা লিখছে, তখন ইংলিশ মানুষ কাকে মনে করছে? হেল্ড মিল্টন। আমরা কি দুইটা কবিতা পেয়েছি কিন্তু মিল্টনকে নিয়ে, মনে আছে তোমাদের? তারা মিল্টনকে চাচ্ছে, বলো তো? লন্ডন 1802, লেট, আর একটা হচ্ছে শুধু লন্ডন নাকি, একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর একটা হচ্ছে কি উইলিয়াম ব্লেক। হ্যাঁ, কারণ এরপরেই তো আমরা পাবো রোমান্টিক এজ, বুঝতেছো? দেখো এই জায়গায় এই যে রেস্টোরেশন, নিও ক্লাসিক্যাল, তারপর রোমান্টিক এজ। এই রোমান্টিক এজে এসে আমরা যে উইলিয়াম ব্লেক এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পাচ্ছি, তারা এই দুইটা এজে মানে ইংল্যান্ডের অবস্থা যে এত খারাপ হয়েছিল
যে তারা আবার শেষ পর্যন্ত মানে বাধ্য হচ্ছে মিল্টনকে স্মরণ করতে, যে তোমার সময় ভালো ছিল। এমনকি দ্য কমন পিপল ফলোড, এই যে বানিয়ান, ওই যে জন ব্যানিয়ান অ্যান্ড ব্যাক্সটার, উইথ দেয়ার ট্রিমেন্ডাস আপিল টু রাইটিয়াসনেস অ্যান্ড লিবার্টি। মানে এই সময়ের মানে পিউরিটান এজে যে রাইটারগুলো ছিল, তারা যে সৎ ছিল, তারা যে ধর্মভীরু ছিল, তারা যে মোরাল বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, সেইগুলো এখন মানুষ মনে করছে আর ওদের কথা স্মরণ করে এখন কাঁদছে। এটা হলো ফার্স্ট কাহিনী। এরপর হচ্ছে দ্য সেকেন্ড হচ্ছে দ্য কিং উইথ অল হিজ প্রিটেনশাস টু ডিভাইন রাইট। দেখো, প্রিটেনশনস মানে কি, ভান করছে, সে মনে করছে রাজা মানে ডিভাইন পাওয়ার রয়েছে, রাজা কেউ হতে পারে না, রাজা হচ্ছে সেই যাকে গড নিয়োগ করেছে, অতএব গডের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কিং। আগে ভাবতো পোপ, এখন রাজা নিজে ভাবছে। রিমেইন অনলি ফিগার হেড। অ্যান্ড দ্য অ্যাংলো সেকশন পিপল, যারা ছিল অ্যাংলো সেকশন একসময় না, when they tire of one figurehead have always the will and power to throw it overboard and choose a better one। ঠিক আমাদের দেশের মতো, জনগণ যদি চায় যে কোনো সময় কী করে ফেলতে পারে, সরকার পরিবর্তন করে ফেলতে পারে, পারে কি না? তো এখানেও তাই বলছে যে সেই অ্যাংলো সেকশন মানে পিপল, এই ইংলিশ জাতি কিন্তু আর ইংলিশ নয়, তারা অ্যাংলো এবং সেকশনদের মিশ্রণ, অতএব তারা চাইলে বলছে হ্যাভ অলওয়েজ দ্য উইল, তাদের সে ক্ষমতা আছে, অ্যান্ড দ্য পাওয়ার, তাই তো ইচ্ছাও আছে, পাওয়ার আছে, টু থ্রো ইট ওভারবোর্ড অ্যান্ড চুজ আ বেটার ওয়ান। দ্য কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পলিটিক্যাল পার্টিজ। দেশ তখন দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হয়ে গেল কি, দ্য হুইগস হু সট টু লিমিট দ্য রয়্যাল পাওয়ার ইন দ্য ইন্টারেস্ট অফ পার্লামেন্ট। তাহলে হুইগরা কাকে ফলো করছে? পার্লামেন্ট এবং পিপলকে, জনগণকে, তাই তো। তারা চাচ্ছে ডেমোক্রেসি, তারা চাচ্ছে রয়্যাল পাওয়ারকে লিমিট করে দিতে। দেখো, টু লিমিট দ্য রয়্যাল পাওয়ার মানে রাজার ক্ষমতাকে সীমাবদ্ধ করে কীভাবে পার্লামেন্ট এবং জনগণের ইন্টারেস্টকে আরও ফ্ল্যারিশ করা যায় সেটা চিন্তাভাবনা করছে। আর অন্যদিকে আরেকটা দল হয়েছে, তারা হচ্ছে কি, দ্য টরিজ হু স্ট্রোভ টু চেক দ্য গ্রোয়িং পাওয়ার অফ দ্য পিপল। তারা চাচ্ছে জনগণের পাওয়ারকে চেক করতে, ইন দ্য ইন্টারেস্ট অফ দেয়ার হেরিডিটারি রুলার্স। তাহলে দুটা দলে ভাগ হয়ে গেছিল জনগণ। কি কি বলো তো, বলো, প্রথম নামটা কি? টরি, তাই তো, টরিজ। হুইগরা কার পক্ষে? জনগণ এবং পার্লামেন্টে, তাই তো। আর টরি কার পক্ষে? রাজার পক্ষে নাকি? এবং রাজার মাধ্যমে তারা ওই যে বংশ পরম্পরায় শাসনভার গ্রহণ করতে চায়। অতএব বোথ পার্টিস হাউএভার ওয়ার লার্জলি ডেভোটেড টু দ্য অ্যাংলিকান চার্চ। অবশ্য ইংল্যান্ডে যেহেতু চার্চের নাম ছিল অ্যাংলিকান চার্চ, চার্চের প্রতি তারা ডেভোটেড ছিল। অ্যান্ড হোয়েন জেমস দ্য সেকেন্ড after 4 years of misrule attempted to establish a national Catholicism by intrigues which aroused the protest of the Pope as well as of Parliament, then Whigs and Tories, Catholics and Protestants united in England's last great revolution। তার মানে কি, জেমস দ্য সেকেন্ড যখন সিংহাসনে আসলো, কার পরে বলো তো? এরপরে কে এসেছিল চার্লস দ্য সেকেন্ডের পর? জেমস দ্য সেকেন্ড, তাই তো। এই যে একই রকম দেখতে সব মনে হচ্ছে না এদের? দেখো, জেমস দ্য সেকেন্ড, চার্লস দ্য সেকেন্ড প্রিডিসেসর ছিল, আর তারপরে আসছে মেরি দ্য সেকেন্ড অ্যান্ড উইলিয়াম দ্য থার্ড। এই তাহলে এরপরে তাহলে আমরা পাচ্ছি 1660 থেকে 1685 সাল পর্যন্ত, বা তিনি শাসন করেছেন 88 সাল পর্যন্ত, 85 থেকে 88, 3 বছর। তো এইখানে বলা হচ্ছে, দেখো যে কোথায় গেল, আচ্ছা, বোথ পার্টিস হাউএভার ওয়ার লার্জলি ডেভোটেড টু দ্য অ্যাংলিকান চার্চ অ্যান্ড হোয়েন জেমস দ্য সেকেন্ড আফটার 4 years অফ মিসরুল অ্যাটেম্পটেড টু এস্টাবলিশ আ ন্যাশনাল ক্যাথলিসিজম বাই ইন্ট্রিক্স, মানে ষড়যন্ত্রের মাধ্যমে সে চাচ্ছিল যে প্রোটেস্ট্যান্ট বাদশাহ দিয়ে আমরা ক্যাথলিসিজমে আবার সবাই ট্রান্সফার হয়ে যাব। তখনই মেনলি হুইচ অ্যারাউজ দ্য প্রোটেস্ট অফ দ্য প্রোপস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্লামেন্ট, দেন হুইগস অ্যান্ড টরিজ, ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্টস, এই সবাই মিলে তখন এক হয়ে গেল আর কি। তাহলে যখন জেমস দ্য সেকেন্ড এসে এখানে শাসন করা শুরু করলো ফ্রান্স থেকে এসে, মানে আসলে ইংল্যান্ড বরাবরই বাইরের জনগণের দ্বারা, মানে বাইরের রাজাদের দ্বারা শাসিত হয়েছে। এমনকি যে আমরা যাবো যে উইলিয়াম দ্য থার্ড পাবো, ইনিও মেনলি ওই ওদিক থেকে আসা। তাই বলছে, দেখো, দ্য কমপ্লিট অ্যান্ড ব্লাডলেস রেভলিউশন অফ 1688 হুইচ কল্ড উইলিয়াম অফ অরেঞ্জ টু দ্য থ্রোন ওয়াজ সিম্পলি দ্য ইন্ডিকেশন অফ ইংল্যান্ডস রেস্টোর্ড হেলথ অ্যান্ড স্যানিটি। মানে এই সময় এসে কিছুটা মোটামুটি মনে হচ্ছিল বোধ শক্তি ফিরে আসছে ইংল্যান্ডের। ইট প্রোক্লেম দ্যাট শি হ্যাড নট লং ফরগটেন অ্যান্ড কুড নেভার অ্যাগেইন ফরগটেন দ্য লেসন টট বাই পিউরিটানিজম ইন ইটস 100 years অফ স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস।
modern England was firmly established by the revolution which was brought about by the excess of the restoration. তাহলে গৌরবময় বিপ্লব, এরকম একটা বিপ্লব তোমরা এই যে পলিটিক্যাল হিস্ট্রি পড়তে গিয়ে পাবা মনে হয় সেকেন্ড 6 অথবা 7 চ্যাপ্টারে। এই কথাটাই কিন্তু ওখানে আসবে, ইংল্যান্ডের যেহেতু এই শাসনটা আসবে গৌরবময় বিপ্লব, হ্যাঁ, এর মাধ্যমেই মেইনলি পুনরায় ইংল্যান্ড, যদি এটা ব্লাডলেস ছিল, দেখো ব্লাডলেস রেভলিউশন, কমপ্লিট অ্যান্ড ব্লাডলেস, এই জন্য গৌরবময় রেভলিউশন বলা হচ্ছে, কারণ ইংল্যান্ড মোটামুটি ওই নীতি নৈতিকতার যে ব্যাপারটা সেটা আবার পুনরায় ফিরে পায়। ইংল্যান্ড মনে হয় যেন একটু আবার নতুন করে চলা শুরু করে, আধুনিকতার একটা শুরু এখানে মেইনলি শুরু হয়ে যায়। এই বিষয়গুলো এখানে আমরা পাবো। তাহলে এই যে চার্লস দ্য সেকেন্ডকে যে আমরা আবার নিয়ে আসলাম সিংহাসনে, এটাই তো আমরা রেস্টোরেশন বলে জানছি নাকি। এখন তোমরা একটু এইটা আবার একটু পড়বা ভালো করে, হ্যাঁ, এইটুকু একটু ভালো করে পড়বা, আর ওদিকে যে পড়াগুলো দিয়েছি সেগুলো একটু পড়ে নেবা। তারপরে আমরা আগামী দিন লিটারারি ক্যারেক্টারিস্টিক্স পড়বো এই এজের। তো হিস্ট্রি খুবই জগাখিচুড়ি সাবজেক্ট, মোটামুটি আমরা যেভাবে ধারাবাহিকভাবে যাচ্ছি একটু মনে রাখার চেষ্টা করবা, হ্যাঁ। স্যার, বলো। হিস্ট্রি পড়তে গেলে বোঝা যায় সে কে আসলেই ধৈর্যশীল। এটা ধৈর্য রাখতে হবে, তাই তো। হিস্ট্রি পড়তে হলে ধৈর্য রাখতে হবে, কারণ অনেক তথ্য, অনেক কিছু, অনেক বিষয়কে মাথায় রাখতে হচ্ছে। যদিও আস্তে আস্তে এটাকে তোমাদের ছোট হয়ে আসবে, আমরা যখন কোশ্চেন আনসার এগুলো করা শুরু করবো মেইনলি তখন ছোট হয়ে আসবে, কিন্তু এই বিস্তারিত পড়ার মাধ্যমে তোমার যদি কমন আনকোশ্চেন মানে কোশ্চেন আনকমন হয়ে যায়, দেখবা যে তোমরা ওই বিষয়গুলো যখন মনে রাখতে পারবে না, তখন অটোমেটিক অনেক কিছু লেখা যাবে। এটা তোমাদের ধরে রাখতে হবে, হ্যাঁ। তো আমরা নিও ক্লাসিক্যাল এজ পর্যন্ত একটা না পড়বো, পড়ার পরে তখন আমরা অন্য কিছুতে যাব, তারপরে আমরা রোমান্টিক ভিক্টোরিয়ান মডার্ন এজে চলে আসবো। আচ্ছা, তো এমনি আর কারো কোনো কথা আছে? স্যার, হ্যাঁ, ওই যে ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে আমার এখানে কারেন্ট চলে গেছিল, তো আইডি নাম্বারটা বোধহয় আপনার স্ক্রিনশটের মধ্যে যায়নি না? যায়নি? আমি আগে দিছিলাম। আচ্ছা, কারেন্ট চলে গেলে কি সেটা মুছে যায়? হ্যাঁ, কারেন্ট চলে গেলে মুছে যায়। তাহলে তুমি আমাকে আলাদা করে মেসেজে দিয়ে দিবা, হ্যাঁ, যদি হয়ে যায়। যদি না থাকে, আমি যদি না দিই, তুমি মেসেজে দিয়ে দিবা। এরকমটা অনেকের হয়ে যায়, এই জন্য মিস যায় অনেকের, যে কারেন্ট চলে গেলে ডিসকানেক্ট হয়ে গেলে ওটা আউট হয়ে যায়। আচ্ছা, তো স্যার আমারও চলে গেছিল। তাহলে তোমরা একটু ওগুলো দিয়ে দিবা, যদি তোমার আইডি নাম্বার। স্যার, এখনই মেসেজ দিয়ে রাখবো? এখন দিও না, পরে দিও, আইডি দেওয়ার পরে দিও, কারণ এখন দিলে হবে কি, এত মেসেজ আসছে যে তোমার মেসেজটা হয়তো অনেক নিচে চলে যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, একটু পরে দিও, সমস্যা নাই। আচ্ছা, তো এই হলো আজকের মতো একটু আলোচনা, যতটুকু আলোচনা করার একটু করার চেষ্টা করলাম। তোমরা একটু ভালো করে আবার ধৈর্য সহকারে পড়বা, তাহলে মোটামুটি কাজ হবে। তো যে পড়াগুলো মেইনলি এখানে দিলাম, এটা কত পেজ থেকে কত পেজ পর্যন্ত হবে বলো তো? মোটামুটি এটা হচ্ছে কত, 271 পেজ, হ্যাঁ। শুরু করেছিলাম কত পেজে? আচ্ছা, এটা হবে, এই পড়াগুলো না পড়তে ধরলে শেষই হইতে চায় না স্যার। হ্যাঁ, এই জন্য ভালো ভালো করে পড়তে হবে, হ্যাঁ। আমরা পড়বো যে 264 থেকে 71 পেজ পর্যন্ত। ধৈর্য ধরে যতটুকু পড়বা তাতে কাজে দিবে। মনে করো ব্যাপারটা এরকম যে এইগুলো কেউ ওইভাবে পড়ছে না, পড়ছে কিন্তু সব বাংলা টাংলা দিয়ে এটা ওটা করে শর্টকাট করে পড়ছে, হ্যাঁ। কিন্তু আমরা যেভাবে পড়ছি এটার উপকারিতা তুমি পরে দেখতে পাবা। 264 থেকে 271 পেজ পর্যন্ত একটু দেখবা। আগামী দিন আমরা শুরু করব কোথা থেকে? আমরা লিটারেরি যে হিস্ট্রি অফ রেস্টোরেশন পিরিয়ড, ওখান থেকে আমরা শুরু করব। স্যার, শর্ট নোটগুলো 2-1 দিন পর দিলেও তো হবে, তাই ওটা না? পরে বলেছি, আস্তে আস্তে ওগুলো এক সপ্তাহের মধ্যে তোমরা দিয়ে ফেলবা ধীরে সুস্থে, হ্যাঁ, যেন বাদ না যায়। অন্তত একবার পড়ে লিখলে পারেও তোমার অন্তত মাথায় এগুলো থেকে যাবে। আর এখান থেকেই কোশ্চেন আসে শর্ট নোট, হ্যাঁ, যেগুলো আমি দিয়েছি, এগুলো তো একটু ভালো করে পড়ে ফেলবা। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আর আজকে আর কন্টিনিউ করবো না, অনেক ধৈর্যের ব্যাপার। তোমরা যে ধৈর্য ধরে কেউ কেউ আছো মাথা ঠান্ডা করে, এই জন্য ধন্যবাদ। আগামীকালকে আবার কথা হবে। তো আজকে এখানে রাখছি, তো ভালো থাকো, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালাম।